নমস্কার। কবিতা পাঠ করব এখন। আজকের কবির নাম অসিত সিংহ। অসিত সিংহ, তার বইটির নাম মিথ্যে তোমার পরমেশ্বর। মিথ্যে তোমার পরমেশ্বর। তোমার পরমেশ্বর মিথ্যে। অসিত সিংহর বইটির প্রকাশক অনপেক্ষ। অনপেক্ষ। বইটির প্রকাশকাল 2004 সাল। এই দিলাম বইটির পরিচিতি। এ প্রসঙ্গে বলে রাখি, এই বইটি আমি আমাদের ভাতৃসম প্রয়াত কবি অনিকেত পাত্রর হাত থেকে এই বইটি আমি পেয়েছিলাম। এই ঋণটা স্বীকার করে রাখা উচিত। তাছাড়া এই কবির আর কোনো বই এখনো পর্যন্ত আমি আর সংগ্রহ করে উঠতে পারিনি। এই একটি মাত্র কবিতার বই আমার কাছে কবির আছে, আমি কখনো সখনো এটি পড়ি। তা আজকে এখান থেকে কয়েকটি কবিতা পড়ব, ছোট ছোট কবিতা। প্রেম নয়। আমার দু চোখে তোমার সমস্ত প্রশ্নের উত্তর লেখা আছে। তাকাও হে দৃষ্টিবান, ক্ষণিক তাকাও, যদি অন্ধ আবেগ থাকে তোমার। তুমিও পথিক। পা দুটি পরিব্রাজকের পথের তমসা নিয়ে সমাপ্ত হয়েছে। এ পথে অন্ধ চক্ষুষ্মান দুজনই দ্রষ্টা। শুধু ওই গোধূলির আঁকাবাঁকা পথে রাখালের গোচারণের কাঞ্চন শূন্যতা। রাখালের গোচারণের কাঞ্চন কৃশতা। কাঞ্চন কৃশতা আরো পল্লবিত হবে। প্রেমার্ত যে পথের তুমিও পথিক। এখানটা আমাদের আরেকটু বুঝে নেওয়া দরকার, সেই জন্য আমরা এখানটা আরেকটু পড়ে নেব। এ পথে অন্ধ চক্ষুষ্মান দুজনই দ্রষ্টা। শুধু ওই গোধূলির আঁকাবাঁকা পথে রাখালের গোচারণের কাঞ্চন কৃশতা আরো পল্লবিত হবে। হে বন্ধু, হে প্রিয়, যদি অসম্ভব হয়, যদি মনে করো ফুটল না, এক জীবনের এত যে গ্লানি বঞ্চনা, তার একটিও কুসুম তবে অসার্থক হয়। যদিও অনেক জমেছে, অনেক অপবিত্র কথা, ধারণা হয় একদিন চোখের জল দিয়েই মোছা হবে। এখন রাখি এ অপমানের মাটি তোমার পায়ের ধুলার তলে। অমলিন। কি শিখেছ পৃথিবীর থেকে? ক্ষমা, সহিষ্ণুতা। পৃথিবীতে ঘর বেঁধে আমরা তাকিয়ে দেখি, আকাশে মেঘ লোক জমে। মেঘলোক আকাশের কলা আমাদের ফসলের পথ দিয়ে বয়ে গেছে। তুমি কি নিয়েছো জল থেকে মধুরতা, বৃক্ষ থেকে পরার্থতা, বাতাস থেকে অলিপ্ততা, আগুন থেকে অমলিনতা? মৃত্যুর মালিন্য নেই আমাদের, যদিও প্রাণ হয় ভিক্ষুকের নিরাশা। মৃত্যু
মৃত্যুর মালিন্য নেই আমাদের, যদি প্রাণ হয় ভিক্ষুকের নিরাশা। কৃষি সাজ নেভালে দ্বীপ, আমার অন্ধকারই ভালো, যে আধার তুমি গোপন করো। আমি সমস্ত দিন এ মাঠ সে মাঠ লাঙল চষি, তুমি আলোক প্রাণে মাটিকে কেবল দুভাগ করতে জানো। ও মাটি, তোমার আধার আলোয় একটি শস্য একটি মূল আমার দু চোখে পুঁতো। নিসর্গ ভিক্ষার চাল বাড়ন্ত, গাছ থেকে কুঁড়িগুলি তুলে আনি ঘরে। ঘরে বউ নেই, বউয়ের একটা কাঠামো রয়েছে, তাতে প্রাণ সঞ্চার করে বলি, উনুন জ্বালো, বড় উপবাস ক্লিষ্ট আমি। ঘরে উনুন জ্বলে, আর আগুনের মতো দাউ দাউ করে দুটি ছেলে মেয়ের দুটি নরকঙ্কাল উনুনের পাশে এসে বসে। আমি বউ ছেলে মেয়ে হাঁড়ির ফুটন্ত জলে স্থির চেয়ে থাকি। কুঁড়িগুলি কখন পাপড়ি মেলে, কখন পরাগ মেলে। অচিন পাখি গত একটা প্রলয় আমার বাবা মাকে নিলে আমার মনশ্চক্ষু ফোটে। গত একটা প্লাবন আমার খড়কুটো নিয়ে গেলে আমি দাঁড়াবার মাটি পাই না। সেই থেকে একবার অন্তরিক্ষে, একবার নদীবক্ষে, একবার দিগন্ত সীমায় আমার পালক ছড়িয়ে ভাবি, এই বিস্তীর্ণতা কবে পাব। নিয়তি ব্যাস ছুটেছিলেন শুক্রের পেছনে, তাদের ছোটার পেছনে ছিল ভিক্ষার আলো। ক্ষুধার আলো গৃহস্বামীর, গৃহত্যাগীর, আমার আলো সরোবরে স্নানরতা। পুরঙ্গনাদের মতো শুক্রের পাশে নির্ভয়, ব্যাসের পাশে আড়ষ্ট। উদরের ক্ষুধার পাশে মিথ্যে তোমার পরমেশ্বর। আজ পরমেশ্বরকে বুকে নিয়ে চলো বেরিয়ে পড়ি, আমাদেরও ভিক মাগতে হবে। আজ পরমেশ্বরকে বুকে নিয়ে চলো বেরিয়ে পড়ি, আমাদেরও ভিক মাগতে হবে। পরমেশ্বর। বিশ্বাস বউ, একটু পা চালিয়ে হাঁটো, চোখের জল আর সহ্য হয় না। যদিও খিদে আমাদের দিনের আলোর মতো প্রবল, কিন্তু পেট আমাদের এতই গভীর যেখানে সূর্যের আলো কখনো পৌঁছাবে না। একদিন ফুল চুরি করে খেয়েছিলাম বলে দেবতার অভিশাপ এখনো বহন করি। তবুও মেঘ সকল আমাদের ক্লান্তি হরণের জন্য ছায়া বিস্তার করে আছে। বউ, তোমার বাপের বাড়ির দরজাও খোলা থাকবে, বিশ্বাস হয়। আড়াল নাতি নাতনির মুখ দেখব বলে বাবা আজ এসেছিল। আমার মুখ কখনো দেখবে না বলে আমি গেলাম না বাবার কাছে। একবারও ভাবলাম না আমি এতখানি পথ ভেঙে বাবা এসেছে এই বয়সে, বই আড়াল করে চুপচাপ বসে রইলাম পাশের ঘরে। একবারও দেখলাম না আমি বসে থেকে থেকে বাবা কখন উঠে চলে গেছে।
আমারও চোখের জল কখন এসে পড়েছে আমারই দুপায়ে। বেলগাছ। বৃক্ষ ভেবে উঠোনের একধারে লাগিয়েছিলাম বেলগাছ। ফাল্গুনে মানুষের বিবাহকালে বেলগাছের পাতা ঝরে, শ্রাবণে ডালপালা মেলে। শ্রাবণের মেঘে মেঘে আমাদের বাড়ির ছাতে স্বাধীনতার ভিজে পতাকা ওড়ে। বৃক্ষের দেশে পতাকার চেয়ে জোরে ওড়ে আমাদের বেলডাল। ভাইয়ের আত্মহত্যার ইন্ধন হয়ে বৃক্ষ ভেবেই তাকে আমি কাটিনি এতদিন। হয়তো এবারেও আশ্বিনে বিল্বপত্রে আমাকেই লিখতে হবে মাতা দুর্গার আগমনী। বিসর্জন। দিদি আমাদের ছেড়ে চলে গেছে। নদীর ওপারে কাশবন, কাশবনের ওপারে রেল লাইন, রেল লাইনের ওপারে দিদির স্বর্গ পড়ে আছে। আমাদের প্রস্তর রুক্ষ পথ, নিশ্চয়তার নীল রঙে লণ্ঠনের মৃদু শিখা জ্বলে। আলভাঙা ক্ষেতের উপর দিয়ে গরুর গাড়ি ছোটে। আমরাও ছুটেছি কোনো এক আলোক ভুবনে। মনে পড়ে ধানে দুধ উঠলে দিদি খুঁটে খেতে ভালোবাসত খুব। দিদির পুঁতির রং পাঁকের গভীরে ডুবে গেছে। প্রত্যেকটি কবিতাই আকর্ষণীয়, সবটা পড়তে পারবো না। সঞ্চয়িতা কুণ্ডুকে। রূপ যাদের ঝরে পড়েছে, আশ্রয় তাদের আত্মপ্রতিকৃতি। এই আশ্রয়ের কাছে নিষ্পত্র বৃক্ষের মতো আমি দাঁড়িয়ে পড়েছি। শুকনো কাঠের ইন্ধন হয়ে তাকিয়েছি হেলে পড়া দুয়ারের দিকে, যদি অগ্নি ছুটে আসে। নিশ্চিম। ঘর বুনতে বুনতে খড়কুটোর সঙ্গে মৃত্যুকেও ঘরের মতো বুনেছি। প্রাণ অপ্রাণ যেন আমার দুটি ছেলে মেয়ে। হাওয়া জানে নেই নেই করলেই আলো হয় মিথ্যে প্ররোচনা। আলো নয়, আমি কোন অকুলে তাকিয়ে আছি। আমি আকুতিটুকু রেখেই, কবির আকুতিটুকু রেখেই এখনকার মতো এর কবিতা পড়া শেষ করব। আকুতি। আকাশকে ছুঁতে পারি, কিন্তু যে মাটি সহজ তাকে কামড়ে ডাকি মাগো। এই হতশ্রীতার পাশে তুচ্ছ সব পূর্বাপর। রজনী প্রভাত, তুমি না স্নাত হলে? মিথ্যে তোমার পরমেশ্বর, কবি অসিত সিংহের লেখা বই থেকে কয়েকটি কবিতা পড়লাম। এবার আমি এই যে কবিতা পাঠকালীন আমার যে মনের মধ্যে যে বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়, এটা সবটা তো ব্যক্ত করা যায় না, আর ব্যক্ত করলেও সেটা অন্যের কাছে কোনো প্রয়োজনীয় বিষয় নাও হতে পারে। কিন্তু যেহেতু আমি এই ভিডিওগুলো আমার নিজের জন্যেই মুখ্যত করে রাখছি, এরপরে আমার বন্ধু স্বজন, পরিচিত অপরিচিত কোনো বন্ধু, কোনো কবিতা প্রেমিক, আমার মতো কোনো বাজে কথা বলার লোক যদি কখনো শুনতে চান, তাদের যদি শুনতে ভালো লাগে, তাহলে তারা শুনবেন। তো এই কবিতা যখন আমি বিভিন্ন সময় বিভিন্ন দিন পড়ি, তখন আমার মানসিক গঠনটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের থাকে। আজকে আমি পড়তে বসার শুরু থেকেই
আমার মানসিক গঠনটার মধ্যে একটা কেমন একটা বিষণ্ণতার আবরণ ঠেলে আমি বেরিয়ে আসতে পারলাম না। একটা পুরো মোটা বিষণ্ণতার আবরণ আমার কণ্ঠের মধ্যে, আমার দৃষ্টির মধ্যে, আমার চেতনার মধ্যে, আমার প্রকাশ শক্তির উপরে, আমার কবিতার প্রতি আমার প্রেমের উপরে, কবিতার প্রতি আমার যে তথাকথিত ত্যাগ, তার উপরে একটা মোটা কালো আবরণ ছড়িয়েছিল। সেই আবরণটাকে, সেই ত্রিপলটাকে ঠেলে আমি খোলা আকাশের নিচে মাথা তুলে আজকে দাঁড়াতে পারলাম না কবিতা পাঠের সময়। এইরকম বিভিন্ন দিন আমি যখন কবিতা পড়ি এবং আমি যখন সেগুলোকে ভিডিও করি, অনেক দিনই এমনটা হয়। আমি বুঝতে পারছি যে কবিতা এই সময় আমাকে চাইছে না, বা আমি এই সময়ে কবিতাগুলোকে গ্রহণ করতে পারছি না। তার জন্য আমার পড়তে পড়তে আমার পড়া আটকে যাচ্ছে, দেখতে দেখতে আমার দৃষ্টি আটকে যাচ্ছে, ভাবতে ভাবতে আমার ভাবনা অচল হয়ে যাচ্ছে। এখন এই সমস্ত মানসিক প্রক্রিয়াগুলি যদি সক্রিয় না থাকে, তাহলে কবিতাগুলো ঠিকমতো করে পড়া যাবে না। নাহলে মুদ্রিত কবিতার লাইনগুলি কতগুলো কালো কালো ছোপ হিসেবেই বইয়ের উপরে থেকে যায়। সেগুলোর সঙ্গে যতক্ষণ না আমার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, ততক্ষণ পর্যন্ত সেটাকে সঠিকভাবে শুধুমাত্র নিজেকে ভালো লাগানোর মতো করেও আমি পড়ে উঠতে পারি না। অন্যকে ভালো লাগানোর যে তাগিদ, সেই তাগিদের দিকে আমি কখনোই থাকি না, সেটা আগেই বলেছি। কিন্তু নিজেকে ভালো লাগানোর জন্য, নিজেকে তৃপ্তি দেওয়ার জন্য, নিজেকে আনন্দ দেওয়ার জন্য যে আমার কবিতা পাঠের আয়োজন, সেদিকেও আমি অসফল হই, আমি ব্যর্থ হই। আহার্য বিষয়, যে আহারটি আমাকে দেওয়া হয়েছে, আমার যদি জঠরে ক্ষুধা না থাকে, আহার্য বিষয়টিকে আহার্য হিসাবে যদি আমি বিশ্বাস করতে না পারি, এবং সেই আহার্যটি গ্রহণ করার সময়ে পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তাদের ক্ষুৎকাতরতা কতটা, সেটা যদি আমি ঠিকমতো করে অনুভব করতে না পারি, তাদের ক্ষুৎকাতরতা যদি আমাকে ব্যাকুল করে তোলে, আমাকে স্পর্শ করে, আমার খাদ্যের প্রতি আমার অনীহা বাড়িয়ে তোলে, তাহলে সেই খাদ্যগুলিকে তখন আমার খাদ্য বলে মনে হয় না। কবিতার ক্ষেত্রেও এই একই রকমের মানসিকতার মুখোমুখি আমি হই। এই যে আমার কবিতার সঙ্গে যাপনের আমার এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কেবল আমাকে একাই নিতে হবে। অথচ আমি জানি আর একজন কবি যিনি কবিতা লেখেন, আর একজন কবিতা প্রেমিক যিনি কবিতা পড়েন বা কবিতা শোনেন বা কবিতা কল্পনা করেন বা কবিতার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তেমন মানুষ বুঝতে পারবেন যে কবিতার সঙ্গে আমার সম্পর্ক ভালোভাবে গড়ে ওঠা এবং টিকে থাকার দায় শুধু আমার একার নয়, সেই দায় আরও অনেকের। যখন সেই বন্ধু স্বজনরা, সেই বিশ্বাসের মানুষগুলি এই দায় গ্রহণ করতে চান না, তখন কবিতার সঙ্গে আমার সম্পর্কের সুতো কোথাও যেন কেটে যেতে চায়। যদিও আমি দীর্ঘ জীবন ধরে সেটাকে কেটে যেতে দিইনি, আশা করছি সামনের দিনেও আমি
কবিতা থেকে বিচ্যুত হব না, কিন্তু মাঝে মধ্যে এই জাতীয় রক্তক্ষরণ চলতেই থাকবে বলে মনে হচ্ছে আমার বিগত দিনের জীবনটার দিকে তাকিয়ে। আর যিনি আমাকে ভালোবাসা দিয়ে, উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে, বন্ধুত্ব দিয়ে, সমালোচনা করে আমাকে কবিতার মধ্যে থাকতে সাহায্য করলেন না, তার প্রতি আমার অকুণ্ঠ শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে রাখি। তার জীবন একটি পরিপূর্ণ, সুন্দর, সার্থক কবিতায় রূপান্তরিত হোক। নমস্কার।